শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গত কারণেই কর্মসূচি বিভিন্ন দিকে বাড়ছে এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন কাদেরকে দেবেন সে বিষয়েও মোটামুটি চূড়ান্ত করবার চেষ্টা করছেন। কেউ কেউ সবুজ সংকেত পাচ্ছেন। বলা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একদিকে পিআর নিয়ে যেমন মাঠে আছেন, পাশাপাশি তাদের প্রায় ৩০০ আসনেই মনোনয়ন সম্পন্ন হয়েছে বা চূড়ান্ত হয়েছে। অন্যদিকে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও মনোনয়নের ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে যখন আমরা কথা বলছি সেই সময়ও দৈনিকগুলোতে যে সংবাদ এসেছে গণমাধ্যমে, যে প্রায় ২০০ বা তার অধিক আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এই যখন বাস্তবতা, তখন আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে নির্ধারণ করেছি দলে দলে মনোনয়ন কারা পান, কেন পান, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন জনাব আব্দুল আউয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরান, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষণ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই মেজর অবসরপ্রাপ্ত ইমরান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ে মনোনয়ন কারা পান, কেন পান, এ বিষয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ সঞ্চালক ভাই। মনোনয়ন কারা পান, কেন পান, এটা আমরা যেটা আমাদের অভিজ্ঞতা বিগত বছরগুলিতে সময়ে, আমি গত 15 বা 16 বছরের কথা বাদ দিয়ে এর আগের গুলিতে বলবো, যখন আমরা মোটামুটি ফেয়ার ইলেকশন হয়েছে বা উই আর স্যাটিসফাইড উইথ দি ইলেকশন রেজাল্ট মোর অর লেস, স্থূল কারচুপি সূক্ষ্ম কারচুপি ছাড়াও আমাদের হয়তো অনেক অবজারভেশন আছে, বিতর্ক। তো এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমত মনোনয়ন যারা পায়, আমি দেখেছি এরা পরিচিত মুখ। সে হয়তো সে সামাজিক ভাবে বা বিভিন্ন কাজের সাথে জড়িত, রাজনীতির সাথে তো জড়িত আছেই, তারপরে আছে কিছু ব্যবসায়ী, বড় ধরনের ব্যবসায়ী যারা ভালো ডোনেশন দিতে পারে, তারপরে আছে কিছু আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বড় নেতাদের, তারপর আছে কিছু আমলা, সামরিক বেসামরিক আমলা, যারা হঠাৎ করে রাজনীতির মাঠে এসে আবির্ভূত হয়। তো এইরকম বিভিন্ন ক্যাটাগরির লোক আছে এবং এদেরকে যে মনোনয়ন দেয়, তবে এটা কিছুটা পার্থক্য আমি মনে করি, যেটা গতানুগতিক একটা চর্চা, সেটা জামাতে নেই। জামাতে এটা নেই। এই চর্চাটা নর্মালি হয় বিএনপি এবং আওয়ামী লীগে। আওয়ামী লীগ যেহেতু নাই, এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি, জাতীয় পার্টি তো এই কালচারটা ডেভেলপ করেছে এবং এটা চলে আসছে, আমরাও মেনে নিয়েছি অনেকটা, পারিবারিক যেটা বলে তন্ত্র। তো এইটা নতুন, এখন যে জেনজির যে সময়টা আসছে, আমরা 15 বছর 3টা ইলেকশনে আমরা ভোট দিতে পারিনি। সুতরাং আমি এখনো জানি না অ্যাকচুয়ালি যে, আমি শুনেছি যে যেটা জামাতের 190টা থেকে 200 নমিনেশন তারা ঠিক করেছে, 300 করেনি এখনো, টু দি বেস্ট অফ মাই নলেজ। অ্যারাউন্ড 200, -200 আর কি। আর বিএনপি তো কোনো ব্যাপার না, বিএনপির জন্য তো আপনার 300 600 তারা নমিনেশন দেওয়ার মতো বা নেয়ার মতো লোক তাদের পাবে, তো ওইরকম তাদের আছে। এবং বিএনপির জন্য এটা খুবই একটা কঠিন বিষয়ও, কারণ একটা পুরনো দল এবং গত 15-16 বছরের ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম অত্যাচার এর মাধ্যমে তাদের অনেকেরই হয়তো দাবি থাকবে যে নমিনেশন পাওয়ার। এখন কাদেরকে নির্বাচন করবে দল, সেটা তাদের ব্যাপার। তবে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে দীর্ঘদিন,
যদিও সে অনলাইনে আছে বা মোটামুটি আপডেট, তারপর আমি মনে করি এখানে নীতি নির্ধারকরা যারা আছে স্ট্যান্ডিং কমিটিতে, যেমন এই মাসুদ তালুকদার সাহেব আমার সামনে যে আমরা দেখতে পাচ্ছি, ওনাকে আমি জানি একজন অত্যন্ত পরিচিত মুখ, কারণ আমি কোর্টে গিয়েছিলাম একটা কাজে। আমি আব্দুল মতিন সাহেব ছিল ঢাকা জেলা জজ, মারা যায়, তো তখন আমি ওনাকে দেখেছিলাম ওখানে। এইরকম যারা ধরেন মাহবুবউদ্দিন খোকন, এরকম যারা নাম করা লোকজন, মানে পথিত দশা ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের লয়ার, প্রখ্যাত লয়ার যারা, তারপরে যেমন ইলিয়াস আলী ধরেন একজন সিলেটের, তার ওয়াইফ, ইলিয়াস আলী তো গুম, মারাই গেল, খুন হয়ে গেল, তা তার ওয়াইফ, এই ধরনের যারা নেতা, নেত্রীর স্বামী, নেতার ওয়াইফ, এই ধরনেরও অনেক কিছু কনসিডারেশন আছে, বিবেচনা আসে। তবে এবারে বেশি বিবেচনায় আসবে আমার কাছে মনে হয় যদি আপনার নমিনেশন বাণিজ্যটা এবারে আমার মনে হয় হবে না অতটা। আমি যেটা মনে করি, যেটা আমরা কালচার দেখে আসছি, কারণ আপনি হয়তো দেখেছেন যে এখন জেনজিদের একটা বিশাল ভোট ব্যাংক আছে। এতে যে আমাদের যে নতুন জেনারেশন, এই যে গত 15 বছরে যারা 18 বছর হয়েছিল, আজকে থেকে 15 বছর আগে ভোট দেওয়ার যারা উপযুক্ত ছিল, এরপরে কিন্তু আরেকটা গ্রুপ আসছে, আরো আরো 5 বছরে যোগ হয়েছে, আরেকটা মানে ওরা ভোট দিতে পারে না, আবার 5 বছর। অর্থাৎ এই যে 15-16 বছরে বিশাল একটা গ্রুপ আসতেছে, এদের কিন্তু ভোট একটা বিশাল ফ্যাক্টর, এবং এরা কিন্তু অত্যন্ত সচেতন, এবং এটা আমাদের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা টের পেয়েছি। সুতরাং দলগুলি যদি এসব ব্যাপারে সচেতন না হয়, তাহলে কিন্তু মার্কার উপরে শুধু ভোট আসবে না। আরেকটা হলো বাংলাদেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগের, জাতীয় পার্টির রাজনীতির যেটা ধারা, তারা দেখেছে সবসময় একজন মানে নেতা এমপি ছিল বা মিনিস্টার ছিল, তার ছেলে, তার মেয়ে, তার ওয়াইফ, এই যে ধারা যেটা বললাম আমি আগে, এই ধারাটা এবার বোধহয় কিছুটা হলো ব্যাহত হবে। এই ধারাটা কন্টিনিউ করবে কিনা আমার সন্দেহ আছে, এবং এটাই হবে আমার কাছে মনে হয় নতুন একটা পরিবর্তন। এবং মিডিয়ার কারণে আমরা কিন্তু প্রত্যেকের ক্যারেক্টার, এই যে অভ্যুত্থান যেটা হলো, আমাদের যে বিপ্লব বলি বা জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, এখানে কারা ভূমিকা রেখেছে, মাঠে ছিল বা তারা পিছনে ছিল, শক্তি জুগিয়েছে, দেশের বাইরের থেকেও যারা এখানে ভূমিকা রেখেছে, যেমন ধরেন আমরা যাই বলি যে ইউটিউবার, ব্লগার, এই যে সোশ্যাল মেজর ইমরান, আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। থাকবে জি জি, ক্যান্ডিডেট সিলেকশনে। আপনার বক্তব্য স্পষ্ট, আরও আমরা শুনবো আপনার কাছে। একটু শুনে আসি, স্টুডিওতে রয়েছেন জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছেই যাই। যে আলাপটি আমরা করছিলাম, দলে দলে মনোনয়ন কারা পান, কেন পান, এই আলোচনাটি এবার বিশেষভাবে আসছে এ কারণে, যেটি বলছিলেন মেজর অবসরপ্রাপ্ত ইমরান, যে আমরা দীর্ঘদিন থেকে মনোনয়নের যে কালচার দেখে এসেছি, যে সংস্কৃতি গড়ে উঠেছে, তার দিক থেকে তাকালে এবারেরটি একটু ভিন্নতর আমরা কিছু প্রত্যাশা করতে পারি কিনা, কারণ এবারে প্রত্যেকটি জায়গাতেই একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা। 5 আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সব দিকেই একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের ভেতর। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রমে তাদের দীর্ঘদিনের যে ঘুণে ধরা সংস্কৃতি, তা থেকে বেরিয়ে আসবে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দুজন সম্মানিত গেস্ট এবং যারা আমাদের বক্তব্য শুনছেন। দেখুন, আমরা কথা বলার সময় অনেক কথা বলি, আর আমরা যখন সমালোচনায় উপনীত হই, তখন আমার নিজেকে বাদ দিয়ে আর বাকি সব সমালোচনার দৃষ্টিতেই আমরা নির্ধারণ করার চেষ্টা করি, সমালোচনা করে থাকি। জাতীয় সংসদ নির্বাচন একটি রাজনৈতিক নির্বাচন, কথাটা মনে রাখতে হবে। এবং সেই কারণেই কিন্তু আপনি দেখবেন খুব 2-1টা বা 5টা 10টা আসন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দলের মনোনয়ন নিয়েই নির্বাচন করতে হয়। এখন রাজনৈতিক দল কাকে নমিনেশন দিবে? রাজনৈতিক দল তাদের রাজনীতির একটা পরিক্রমায় তার দলীয় নেতা কর্মীরা দীর্ঘদিন যাবৎ থাকে। যেমন আমাদের মেজর ইমরান যে কথাটা বললেন, উনি কথাটা এইরকম যে বিএনপি একটি রাজনৈতিক দল, আরও এরকম বড় রাজনৈতিক দল যারা ছিল, তাদের দলের একই আসনে 5 জন 7 জন 10 জন করে উপযুক্ত প্রার্থী আছে। এদের অনেকেরই অবদান আছে। ধরুন একটা আসনে 5 জন উপযুক্ত প্রার্থী, 5 জনেরই খুব অনেক বড় বেশি অবদান।
কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন এই 5 জনকে কি নমিনেশন দেওয়া যাবে? এই 5 জনের মধ্যে থেকে একজনকে নমিনেশন দিতে হবে। আর এই নমিনেশনের মনোনয়নের যে উপযুক্ততা, এটা দল বিচার করবে, বিশ্লেষণ করবে। এখন এই বিচার বিশ্লেষণের মধ্যে যেমন ধরুন একজন প্রার্থী, এক্স প্রার্থীর 5টা গুণ আছে, সেই 5টা গুণ হুবহু হয়তো ওয়াইয়ের ক্ষেত্রে নাই, তার হয়তো ভিন্ন আবার আর একটা বা 2টা বেশি আছে। এখন রাজনৈতিক ময়দানে দেখতে হবে যে নির্বাচন সময়কালীন মানুষের কাছে আকর্ষণীয়, গ্রহণযোগ্য, মানুষের সাথে সম্পৃক্ততা কার কতটা বেশি ছিল। মনোনয়নে প্রার্থী চূড়ান্তভাবে বাছাই করার আগে এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় নিতে হয়। এবং আপনি নির্বাচন একটা বড় একটা, যেখানে আর্থিক মানে কি বলে ইনভলভমেন্টের একটা বিষয়, অনেক বড় রকম একটা যজ্ঞ এটা, এখানে টাকা পয়সার খুবই প্রয়োজন। তো এই সমস্ত আর্থিক শক্তির দিকটাও বিবেচনা করতে হয়, আর্থিক সক্ষমতার বিষয়টিও বিবেচনা করা হয়। তারপরে তার ব্যক্তিগত যোগ্যতা, তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এই সব কিছু মিলিয়ে যখন একটা মানুষকে একজন আর একজনের চাইতে উপরে থাকে বা বিবেচনায় আসে দলের, তখনই তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। যেমন যে কথাগুলো আপনারা বললেন, আমি যে সমালোচনার কথাটা যেটা আমি বললাম, যেমন আপনি নিজেই যে কথাটা বললেন যে দলের, রাজনৈতিক দলের যে ঘূর্ণিধারা সংস্কৃতি, একটা রাজনৈতিক দলে আপনি লক্ষ্য করবেন যে 300 আসনে, যেমন বিএনপির কথা আমি বললাম, 300 আসন বিএনপি মনোনয়ন দিবে, যেখানে আরও 2-4-5 হাজার প্রার্থী উপযুক্ত, তারা মনোনয়ন পাবে না, কিন্তু দলের হয়ে নির্বাচন তাদেরকে করতে হবে, এবং এরা কেউ নিরপেক্ষ প্রার্থীও হবে না। 2-1 হয়তো হলে সেটা দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে চলে যাবে, এবং দলই বলা আছে সেখানে আইনগত ব্যবস্থা কীভাবে কী নেওয়া যাবে। কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন, সমাজে বিশেষ যোগ্যতা সম্পন্ন মানুষ থাকে, যেমন অনেক পেশাজীবী থাকে, রাজনীতিতে তাদের অবস্থান বা উপস্থিতি গৌণ, যেমন একটা তুখর আমলা থাকে, সিভিল বা মিলিটারি, তারা অবসরে চলে যাওয়ার পরে এই রকম মানুষের যাদের এক্সপার্টিস আছে, একটি রাজনৈতিক দল নির্বাচনের সময় এদেরকেও প্রার্থী হিসেবে মনোনয়নের বিবেচনায় নিতে হয়। কারণ কেবলমাত্র রাজনীতি করা ব্যক্তিরাই নির্বাচন করবে, জয়ী হবে এবং একটা সরকার করবে, এর বাইরেও কিছু এক্সপার্টিস আছে যাদের, স্পেশালাইজেশন আছে যাদের, এরকম ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়াটা খুব যুক্তিসঙ্গত। তো টেকনোক্রেটও আনতে পারেন আপনি। তো সেখানে সেটা তো পরে, টেকনোক্রেটের স্ট্যান্ডটা হলো একটা ইলেকশনের পরে, গভর্নমেন্ট ফর্ম করার পরে টোটাল ক্যাবিনেটের যে স্ট্যান্ড থাকে তার 1/10 নিয়ে আসা যায়, সেটা বলা আছে। কিন্তু আপনি সরকার দলের নমিনেশনের সময়ই এই সমস্ত বিষয়গুলোকে বা এই ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে, যেমন একজন অর্থনীতিবিদ সেফর, তাকে বা এরকম 2 জনকে বা 5 জনকে নমিনেশন দিতে হয়। একজন প্ল্যানার, একজন মানে হুই ইজ এ ক্যাপেবল ম্যান ইন গুড প্ল্যানিং, সেরকম একজন মানুষকে বা 2 জন মানুষকে দিতে হয়। 2-5 জন ভালো ব্যবসায়ীকে এগুলো দিতে হয়। আর যে কথাগুলো আমরা বলি সাধারণত, যেমন মেজর ইমরান সাহেব বললেন নমিনেশন বাণিজ্য, এটা ছিলেন নমিনেশন বাণিজ্য শব্দটা, এটা হলো একটা প্রোপাগান্ডা। আমি তো একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে 2008 থেকে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলাম, এবং আমি নিজে দেখেছি বাস্তবতা কি আর মানুষের মুখে সমালোচনার সময় আমরা কি শুনেছি। সুতরাং বিষয়টা হলো, আমি যদি সামারি করি আপনার কথাটা, নমিনেশন কারা পাবে? প্রথম কথা হলো, দলে অপেক্ষাকৃত রাজনৈতিকভাবে যারা এগিয়ে আছেন তারা পাবেন। যারা নমিনেশনে পাওয়ার পরে নির্বাচনে সহজে কামিয়াব হতে পারে, দল সেই জিনিসটা বিবেচনায় রাখবে। নির্বাচন চালাবার মতো আর্থিক যোগ্যতা আছে, সেটাও দেখতে হবে দলকে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বা সামগ্রিক ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাদের বিষয়গুলোও দেখবে। এবং দলের সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই যে আমি যে বর্ণনাগুলো দিলাম, এর বাইরেও সর্বাপেক্ষা বৃহৎ রাজনৈতিক দল যেটা বিএনপি এই মুহূর্তে, তার নমিনেশনটা আর অন্য দলের নমিনেশনের মধ্যে অনেক ফারাক হবে। সেটা কি আমি একটু 1 মিনিট বলি শেষ করে দিই।
যেমন নমিনেশনের বিষয়টা বা মনোনয়নের বিষয়টাকে মেজর ইমরান যে কথাটা বললেন যে একটা রাজনৈতিক দলের নাম বলে বলছেন যে ওনাদেরটা অনেক ফেয়ার বা সামথিং আদারওয়াইজ, আমি তো জানি 30-35 বা 40-এর নিচে, 40-এর উপরে এই দল কোনো সময় কোনো নমিনেশনই কোনো ইলেকশনে এ যাবৎকালে দিতে পারেনি। অর্থাৎ এই 2026-এর ফেব্রুয়ারি সম্ভাব্য অনুষ্ঠিত যে নির্বাচন, সেই নির্বাচনের আগে কোনো নির্বাচনে আজ পর্যন্ত সেই ওনার বলা রাজনৈতিক দলটা 40 জনের উপরে প্রার্থীই দিতে পারেন নাই। এবং তাও আর একটা বড় দল যাদের কথা বললেন যে 300 আসনে তারা নমিনেশন দিতে কোনো সমস্যা নাই, তারা তাদের সঙ্গে অ্যালায়েন্সের অংশ হিসাবে একটা ইলেকশন অ্যালায়েন্স ছিল, তারই একটা কম্পোনেন্ট হিসাবে তারা 40টাও পায় নাই, 35 পেয়েছিলেন আমার যতটা মনে পড়ে। এখন ভিন্ন প্রেক্ষিত, এই মুহূর্তে তারা হয়তো 200-300 দিতে পারবে বা দিবে কিনা বা আলাদা ইলেকশন করবে কিনা এটাও এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না, বা যদি করে সেই ক্ষেত্রে তাদের হয়তো তারা এটা দিতে পারে। তো এখন যেটা পারা, তো যেই দল 35-এর উপরে নমিনেশনই দিতে পারে না, প্রার্থীই ছিল না তাদের, এবং আর একটা বড় দলের কম্পোনেন্ট হিসাবে, একটা অ্যালায়েন্সের কম্পোনেন্ট হিসাবে, তো সেই দলও তো ওই দলের মার্কা নিয়ে ইলেকশন করেছিল। সুতরাং ওটার থেকেই যাদের কথা উনি বললেন যে তারা খুব ডিসিপ্লিনড এবং তাদের ওয়ে অফ প্রসেস আর ওয়ে অফ কনসিডারিং দি ক্যান্ডিডেটস বা ক্যান্ডিডেটসের, তাদের নিজস্বতার কোনো ক্যান্ডিডেটসের ওইখানে তারা নিজেরা ওইভাবে সিলেক্ট করতে পারেনি, যেটা পেরেছিলেন অ্যালায়েন্সের কম্পোনেন্ট হিসাবে, অ্যালায়েন্সের মেজর কম্পোনেন্ট যেভাবে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন সেইখান জায়গায় তাদের দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করতে হয়েছিল। সুতরাং বিএনপির জন্য এই বিষয়টা হয়তো অনেকে মনে করতেছেন অনেক কঠিন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা কোনো কঠিন না। আমি আসবো আবার আপনার কাছে। নির্বাচনে সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তিটাই নমিনেশন পেতে হবে, সেটা তেমন ভাবনারও কোনো কারণ নেই। ঠিক আছে, আমি আসবো আরও আপনার কাছে বিস্তারিত নিয়ে, একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আমরা আলোচনা করছিলাম দলে দলে মনোনয়ন কারা পান, কেন পান, আপনার আলোচনা শুনবো। এবং যে কথা আমি বলছিলাম যে অন্যান্য বারের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের আমাদের যে আকাঙ্ক্ষা, সেটি এই নমিনেশনের ক্ষেত্রে বা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আরও বেশি যোগ্যতর ব্যক্তির ক্ষেত্রে সেটি ঘটবে, এমনটা আমাদের প্রত্যাশা। আপনার প্রত্যাশা জনপ্রত্যাশার সাথে মিলে পূরিত হোক, সেই বিশ্বাস নিয়েই শুরু করছি। যারা শুনছেন এবং যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এজেন্ডাকে যদি আমরা সহজভাবে আনি, দীর্ঘ কথা বলার যেহেতু সুযোগ নেই, তাহলে বিষয়টাকে আপনি ভাবতে হবে যে এবারের এজেন্ডা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধিতা। ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়ে আছে সংসদ নির্বাচন এবং সংসদ সদস্যরা। একটু পিছন থেকে আমরা দু একটা কথা দেখি। বাংলাদেশের অভ্যুদয়ের পরে প্রথম জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে বাকশাল গঠিত হয়েছিল। সেই বাকশালের বিরোধিতা করেছিলেন জেনারেল এমএজি ওসমানী, যিনি সংসদ সদস্য ছিলেন, সহ 7 থেকে 8 জন লোক। ওই সংসদে খন্দকার মুশতাক আহমদ সেদও সদস্য ছিলেন, আরও বহু মানুষ, সম্ভবত ডক্টর কামাল হোসেনও। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সংসদের ভবনে দাঁড়িয়ে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদ বাকশাল কায়েম করলেন, তখন কেউ টু শব্দটি করেন নাই। অথচ এই বাকশাল গঠনের বিরোধিতা করা এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সংসদ সদস্যদের সাংবিধানিক ওথ ছিল। তাহলে ফ্যাসিবাদ গঠনে আমাদের এমপিদের ভূমিকার এটি হচ্ছে প্রথম ব্যর্থতা। দ্বিতীয় আলোচনায় যদি আমি আসি, তাহলে আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, নন্দিত এবং আজও প্রাসঙ্গিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন বা নিজের জীবনকে
মানে একেবারে বিপন্ন করে তুলেছেন সেই বেগম খালেদা জিয়ার শাসন আমলকে যদি আমরা দেখি, তাহলে দুটো শাসন আমলকেই আপনি দেখবেন যে সেখানে গণতন্ত্র রক্ষার জন্য কিন্তু তিনি কোনো মেয়াদ বাড়ান নাই। এই কথার সাথে যুক্ত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরে সামরিক প্রধান হিসাবে হোসেন মোহাম্মদ এরশাদ যে সামরিক শাসন দিল, জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট সাত্তারকে যে উৎখাত করলো, এবং সেই উৎখাতের ক্ষেত্রে তৎকালীন সংসদের ভূমিকা কি ছিল। যে স্পিকার ছিলেন তিনি এবং সংসদ সদস্যরা কেউ কি কখনো চেষ্টা করেছেন? এটা ঘোষিত ছিল যে এরশাদ সাহেব কবে আসতেছেন, কার মাধ্যমে আসতেছেন, এটা ওপেন ছিল, এটা তো ওপেন সিক্রেট। তারপরেও কি আমাদের সংসদ কোনো ভূমিকা নিয়েছে? উপরন্ত সেই এরশাদ সাহেবের সাথে মন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, যিনি জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী ছিলেন। তাহলে ফ্যাসিবাদ, আমি ফ্যাসিবাদকে সূত্র ধরে কথা বলছি, তাহলে দেখা গেল যে গত 15 বছর 15.5 বছরে নির্বাচনকে সম্পূর্ণভাবে পদদলিত করে একটি দুঃশাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করে যে দুঃশাসক 15 বছর ক্ষমতা চালিয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু আমাদের বহু দেশপ্রেমিক এমপিরা মনোনয়ন নেয়ার জন্য পিছনে পিছনে বিশেষ প্রাণীর মতো ঘুরেছেন। সংসদ সদস্যের শব্দটা কি? ভাই একটি কথা বলেছেন, এটি রাজনৈতিক। সংসদটা হচ্ছে সংসদের জন্য, আইনের জন্য, এর মূল বিষয় হচ্ছে আইন প্রণয়ন। তাহলে আইন কে প্রণয়ন করবে? সংসদ সদস্য হওয়ার জন্য একটি যোগ্যতা সংবিধানে লেখা আছে, কিন্তু সেটি যদি একমাত্র যোগ্যতা ধরা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বিবেচনা করলে সমস্ত সংসদীয় গণতন্ত্রের কার্যক্রম যদি ব্রিটেনের সাথে মেলান, তাহলে ব্রিটেনে নির্বাচিত হওয়ার পরে সেখানে ফ্যাসিস্টের জন্ম হয় না কেন? সেখানে কেন একজন হাসিনা আসে না? সেখানে কেন একজন শেখ মুজিবের অভ্যুদয় হয় না? সেখানে কোনো বাকশালের ভূত আসে না? সেখানে কোনো দুঃশাসকের স্টিম রোলার আসে না? আমাদের দেশে কেন আসে? আমরা কথাটা খুব সহজভাবে যদি বলি, মানে আপনি বলছেন সংসদ সদস্যদের দায়। এই দায়টা কেন? এই দায়টাই হচ্ছে যে প্রশ্নটি যেখানে আপনি এসেছেন, সেই দায়টা হচ্ছে মনোনয়ন বাণিজ্য বা মনোনয়ন বাণিজ্য শব্দটা আমি নাই বললাম, মনোনয়ন বাণিজ্য বলতে হয়তো কিছু অন্য কথা, আমি বলি মনোনয়ন কথাটা যদি সুনির্দিষ্ট করেন, তাহলে এখানে আরো একটি কথা আছে, কথাটা এখানে উঠেছে, কিন্তু আমি আরো নির্দিষ্ট করতে চাই। সৎ, আমরা এখন বলছি সৎ, মোহমুক্ত ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া। সৎ শব্দের অর্থটা কোথায় প্রয়োগ হবে? সৎ শব্দটা কি মসজিদের ইমাম না গণতন্ত্রের প্রতি সৎ? একজন ব্যক্তি তিনি কি চিন্তায় গণতন্ত্রকে লালন করেন? তিনি কি ব্যক্তি জীবনে গণতন্ত্রকে বিশ্বাস করেন? তিনি ব্যক্তি জীবনে মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন? যদি সেই কল্যাণ চিন্তার সাথে তিনি না থাকেন, তাহলে তার এই সততা গণতন্ত্রের জন্য কোনো কার্যকর নয়। সততার একটি সংজ্ঞা আছে, চোর এবং ভালো মানুষ এক জিনিস নয়, কিন্তু সব সততার একই জায়গায় সংজ্ঞায় বিবেচিত হবে না। যিনি নামাজ পড়ান তার সততা এবং যিনি পার্লামেন্টে বক্তৃতা দেন তার সততা, দুইটা সততা একই জায়গায় সমীকরণে আনা যাবে না। আমরা আলোচনা করছি গণতান্ত্রিক সততা নিয়ে। তাহলে গণতান্ত্রিক সততার ক্ষেত্রে প্রধানত হচ্ছে এই গণতন্ত্র কিনি কার হাতে নির্ভরশীল। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, তাহলে তো আমরা সহজভাবে বলতে পারি, এই যে 15 বছর বেগম জিয়ার উপর নির্যাতন হলো, এটা তো গণতান্ত্রিক সততা নয়। তিনি তো আপোষ করতে পারতেন, তার তো ব্যক্তি জীবনটা উচ্ছন্নে না গিয়াও তার ব্যক্তি জীবনটা সুখকর হতে পারত যদি তিনি গণতন্ত্রের কথা না বলতেন। তিনি একজন সেনাপ্রধানের স্ত্রী, তিনি একজন প্রেসিডেন্টের স্ত্রী, সুতরাং তার তো সুখের জীবনযাপন করতে কোনো অসুবিধা ছিল না। ধরেন তারেক রহমান সাহেবের কথাই ধরেন, তিনি প্রেসিডেন্টের ছেলে, প্রাইম মিনিস্টারের ছেলে, কিন্তু তার কোমরটা কারা ভাঙলো এবং কেন ভাঙলো? রাজনীতির জন্যই তো এটা করেছে। তাহলে রাজনীতির এই বৃত্তের মধ্যে কিন্তু সততার সংজ্ঞাটা আমাকে দেখতে হবে, ফ্যাসিবাদকে লালন করছে কে এবং কারা। এবং সেই ফ্যাসিবাদ লালনে কিন্তু আপনি অতীতের সংসদ সদস্যদের ভূমিকা যদি দেখেন, তাহলে আপনি এক বাক্যেই বলবেন এই সংসদ সদস্যরাই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বলি দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে মনোনয়ন কথাটা যেখানে আপনি এসছেন, সেইখানে আমি ফিরতে চাই যে মনোনয়ন, তাহলে মনোনয়ন দেওয়ার আগে এটা ভাবতে হবে যে যুবক গত 15 বছরে বুলেটকে সামনে নিয়ে দুঃশাসকের মোকাবেলা করেছে, তিনি সংসদ সদস্যদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এমনটা নাও হতে পারে। তার একটা কম্পেনসেশন আছে, তার জন্য একটা কম্পেনসেশন আছে, সেটা সেই বিবেচনা পড়ে। সংসদ সদস্য হতে হবেন এমন ব্যক্তিকে যিনি সংসদ বোঝেন, গণতন্ত্র বোঝেন, দেশপ্রেম বোঝেন, মানুষ বোঝেন, এবং সর্বোপরি তার আনুগত্যটা হচ্ছে গণতন্ত্রের প্রতি, ব্যক্তির প্রতি নয়।
তার ব্যক্তি যদি বিরোধিতাও করে তাহলে তাকে গণতন্ত্রের সপক্ষে কথা বলতে, যদি 1972 সালে 73 সালে পার্লামেন্টে এমপিরা গণতন্ত্রের পক্ষে কথা বলতেন তাহলে বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদের জন্ম হতো না। এই যে না হওয়ার বিষয়টাই কিন্তু মনোনয়নের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সাংবাদিক, তিনি আইনজীবী, কথা বলছেন অবসরপ্রাপ্ত সাংবাদিক কথা, আমরা সবাই জানি বাকশালের খোয়ারে কিন্তু সবাই যোগ দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু কেন? বাকশাল তো আকাশ থেকে আসে নাই। তাহলে এই যে অগণতান্ত্রিক কনসেপ্ট, এটি হচ্ছে ফেসিবাদ। আজকেও কিন্তু ফেসিবাদের আলোচনা যদি করেন, এই যে নির্বাচনী কথা হচ্ছে, আপনি দেখছেন যে এই নির্বাচনের আগেই কিন্তু একটি দখলি বাণিজ্য চলছে। এ অমুকের বিরুদ্ধে অভিযোগ করছে, আর একদিকে মাঠে আন্দোলন চলছে। আপনি যদি নির্বাচন চান তাহলে কিন্তু আপনি নির্বাচনের অনুকূলে দাঁড়িয়ে কথা বলতে হবে। আপনি যদি মনে করেন যে আমি বাজার দখল করলে এমপি হব, ব্যাপারটা কিন্তু সেটা না। এটার নামই ফেসিবাদ। ফেসিবাদ কিন্তু একটি মেধা এবং মননের ব্যাপার, যেটা ভিতরে লালন করে একটি অপশক্তি। এই অপশক্তির প্রবণতাকে যদি আমি রুখতে হয় তাহলে কিন্তু আপনাকে সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দেওয়ার আগে এই কথাটা বুঝতে হবে, এবং যারা দেন তাদেরকেও বুঝতে হবে। আপনি নিশ্চয়ই দুধের পাতিলে মানে গোবর আশা করেন না। যার মাথায় কিছু নাই তাকে দিয়ে তো আপনি মেধা আশা করতে পারেন না। মেধা মননকে যাচাই করে জাতীয় স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রবণতাকে আমরা সামনে নিয়ে একটি, অবশ্যই এটা কোনো ব্যক্তি দলের ব্যাপার নয়। বিএনপি অনেক বড় দল, বিএনপি গণতন্ত্রের একটি পরীক্ষিত দল। ত্রুটি আছে, অনেক ত্রুটি সত্ত্বেও বাংলাদেশে বাংলাদেশে বিএনপি একটি গণতন্ত্রের পরীক্ষিত দল, কিন্তু এছাড়াই যে অন্যরা গণতন্ত্র বোঝে না, ব্যাপারটা তাও না। মেজর ইমরান, শুনছিলেন আপনি? আমি ওনার সাথে একমত। আমি এটার সাথে একটু খালি যোগ করতে চাই, সেটা হলো বাংলাদেশে এবারে নমিনেশনটা যদি আপনার মানে যেটা বললো যে জুলাই বিপ্লব, যে ফ্যাসিজমের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছে তাদের যে চাহিদা, এইটা একেবারে প্রায়োরিটি ওয়ানে কাজ করবে, এটা কোনো সন্দেহ নাই। আমাকে এটা বুঝতে হবে যে একটা দল 15 বছর বা 16 বছর আগে 33টা মানে বা 35টা আসনে ইলেকশন করে জিতেছে, হয়তো 18টা সিট পেয়েছে, এমপি হয়েছে, জামাতের কথাই বলতেছিল হয়তো আমার ভাই। তো এখন আজকে কিন্তু 15 বছর 16 বছর চলে গেছে, একটা বড় দল মুসলিম লীগ কিন্তু বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেছে বলতে গেলে। মুসলিম লীগের সভাপতি, সেক্রেটারিকে এগুলি অনেকে হয়তো ঠিক মতো বলতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে গেল রাজনৈতিক কার্যকলাপ, এটা কিন্তু তাদের কর্মের ফলাফল। সুতরাং আমরা যেটা মনে করি যে আজকে যে বড় দল, আমি সব সিটে 5 জন করে ক্যান্ডিডেট, 10 জন করে ক্যান্ডিডেট আছে, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হবে আপনি কাকে নমিনেশন দিচ্ছেন। এখন যদি যারা সন্ত্রাস করে, দখল করে, যারা চাঁদাবাজি করে, এদেরকে যদি আপনি তারা পৃষ্ঠপোষকতা দেয়, আপনি হয়তো তথ্য আপনাদের কাছে আছে, যারা শীর্ষ নেতা তারা কিন্তু অনেক কিছু জানে, যারা নীতি নির্ধারক বা স্থায়ী কমিটিতে আছে, কিন্তু অনেক কারণে অনেক নেতারা খুব পপুলার হয়। পপুলারিটিটা আবার অনেক সময় দেখা যায় কিভাবে, যেমন আপনি একটা এলাকায় প্রভাবশালী লোক, আপনি দীর্ঘদিন এমপি ছিলেন 2 বার 3 বার, তো এবং আপনি নমিনেশন পাবেন জানেন, আপনি হলেন ওই যে ভিআইপি ক্যান্ডিডেট, সুতরাং তো আপনি মিনিস্টার ছিলেন, তো এইটা দিয়ে এবারে কাজ হবে না। আমি এটা মানে আমি খোলা মনেই বলতেছি, এবারে কাজ হবে, হ্যাঁ আমি কাকে নমিনেশন দিচ্ছি, হাসিনার সাথে আমি নাম ধরেই বলছি, গত 15 বছরে যে 6-7 জন এমপি দলের বিএনপির যারা ছিল, কথার কথা, আপনি প্লটের জন্য দরখাস্ত করেছেন এবং আপনি বলেছেন আমার কিছুই নাই, আমাকে একটা প্লট দেওয়া হোক 10 কাঠা, এবং ওটা কিন্তু মিডিয়াতে চলে আসছে। এখন আপনি লুকানোর কিছু নাই, এমন একটা সময় আসছে এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক ফলস নিউজও আসে, কিন্তু কিছু মানে অধিকাংশ ফলস না, হয়তো আপনি 75% আপনি দেখবেন কারেক্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের ক্যান্ডিডেট তারপর ধরেন যারা ভারতের সুরে কথা বলে, যারা আওয়ামী লীগের সুরে কথা বলে, আমি খোলা মনে বলতেছি, যেখানে এখানে মাধুর সাহেবকে আমি চিনি, আর আমি এই ঠাকুর ভাইকে ভালো করে চিনি, মানে আমার সাথে ব্যক্তিগতভাবে ঠাকুর সাহেবের সাথে দেখা হয়েছে একাধিকবার। তা আমি কেন বলতেছি যে বাংলাদেশের মানুষের চোখ খুলে গেছে, ভয় কেটে গেছে। এখন বলছে ওই যে আমলাদেরকে সার করা, এইটাও বলা যাবে না। এবং দেখেন অফিস আদালত ঘেরাও হয়ে যাচ্ছে, ঘুষ খাচ্ছে ধরা পড়তেছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে।
ডিসি কে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে মহিলা ডিসি কে জেলে ঢুকানো হয়েছে কুড়িগ্রামের এক সাংবাদিককে গভীর রাতে ধরে নিয়ে মারার জন্য। এখন আপনি যাচ্ছে তাই করবেন, প্রশাসনে বসে 35 কোটি টাকা দিয়ে আপনি সচিব হবেন কথার কথা, বা আপনি এরকম পোর্টে আপনি কি করে ওখানে ডেইলি ইনকাম কত হয় ওইটার জন্য বিদেশিদেরকে পোর্ট দেওয়া হচ্ছে, তাহলে ইন্ডিয়াকে দিতে দোষ কি ছিল? আমরা যদি আমেরিকাকে কেন দিব তাহলে? তো এখন এই সমস্ত মানুষ এখন আর খায় না, এগুলি আর খাবে না। তা রাজাকার এগুলো এখন আর মানুষ খাবে না। কারণটা হলো কি, আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আপনি বড় রাজাকার হয়েছেন, ভারতের রাজাকার, ভারতের দালাল হয়েছেন। এদেশে ভারতের প্রার্থী কেউ বলেছে গর্ব করে আমি ভারতের ক্যান্ডিডেট, এরকম বলেছে। এখন এই অবস্থায় যদি আপনি মনে করেন এগুলি মানুষ ভুলে গেছে, ভুল হবে। সুতরাং যারা এবারে মানে নমিনেশনের ক্ষেত্রে প্রাধান্য পাবে, আমার ধারণা যাদের মানে বিবেক শানিত আছে, যাদের চোখ কান খোলা, যারা দেশপ্রেম আছে যাদের মধ্যে, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে বিগত স্বৈরাচারের আমলে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বা তাদেরকে এখনো শত শত মামলা যাদের বিরুদ্ধে, এই সমস্ত নেতা যারা আছে তাদেরকে যদি বিবেচনায় না নেয় তাহলে কিন্তু ওই ক্যান্ডিডেট কে পাশ করিয়ে আনা খুব কঠিন হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটি এবং যে রাকসুর দুইটা ইলেকশন, আমি জাকসু এবং ডাকসুর যে আপনি দেখলেন, এটা কিন্তু আমরা ভাবি নাই কখনো। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা একটা বিরতি নেব, এরপরে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমরা যে আলাপটি করছিলাম এরই মধ্যে বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আপনার বক্তব্য শুনব। আমার একটু পিছনে যেতে হয় এ কারণে যে গত 17টা বছর এদেশে একটা স্বৈরাচার সরকার বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিলেন। এটার অসম্মতিতে একটি রাজনৈতিক দল, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তার আওতায় তার গড়া জোটের অনেক কম্পোনেন্ট এসে তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। অনেক জুলুম স্বীকার করতে হয়েছে তাদেরকে, অনেক নির্যাতিত তারা হয়েছে, মিথ্যা মামলা, হামলা, গুম, হত্যা, নানা রকম অন্যায়ের শিকার তারা হয়েছে। এবং আপনি দেখবেন 2014 একটা নির্বাচন হলো। আমি সবসময় একটা জিনিস বলি, 2008-এর নির্বাচনও রাতে বাক্সের মধ্যে ভোট ঢুকিয়ে সরকার বানানো হয়েছিল। 14-তে ভোটই হয়নি, 18-তে রাতে আবার ভোট ঢুকালো, 24-এ তো কী হলো আপনারা দেখলেন। এইরকম ভোটে যখন একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এইটার বিরুদ্ধে আন্দোলন করে অগ্রণী ভূমিকা যারা পালন করেছিলেন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের অন্যান্য বন্ধুরা। এবং বিএনপির একটা সবচেয়ে বড় যোগ্যতা ছিল যে ডান এবং বাম একত্রিত করে স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন চলমান ছিল। এই আন্দোলন 2024-এর নির্বাচনের পরে যখন কোঠার বিষয়টা আসলো, কোটার কথা, সেটার উপরে যখন ছাত্রদের অসম্মতি হলো, তখন এই রাজনৈতিক দলের চলমান আন্দোলনের সঙ্গে কিন্তু কোটা আন্দোলন সম্পৃক্ত হলো। আপনারা একটা মজার জিনিস লক্ষ্য করবেন, এরা আন্দোলন করেছে কোটার জন্য, কোটা বিরোধী আন্দোলন ছিল। তারা কিন্তু সেটা পরিত্যাগ করেছিল শাহবাগে, আপনার মনে আছে কিনা আমি জানি না। কোটা বিরোধী আন্দোলন তারা পরিত্যাগ করেছিলেন। পরিত্যাগ করে তারা কিন্তু রাজনৈতিক দলের যে এজেন্ডা ছিল, এক দফা এক দাবি, যে স্বৈরাচারের পতন, পদত্যাগ, তারা কিন্তু সেইটা সমর্থন করে সর্বশেষ আন্দোলনের সঙ্গে তারা শরিক হয়ে গেলেন। এবং তারপরেই কিন্তু একটা মোমেন্টাম আর্ন করে এবং স্বৈরাচারের পতন হয়। তাহলে বিষয়টা হলো এই যে স্বৈরাচার যে আন্দোলনের পরে পতিত হলেন বা পতন হলো স্বৈরাচারের, সেটা কিন্তু রাজনৈতিক দলের আন্দোলনের প্রেক্ষিতে ওই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন অনেকেই অনেক কথা বলছেন, যেমন মেজর ইমরানও বলেছেন যে মানুষের চোখ খুলে গেছে। কারণ মানুষের চোখ যদি খুলে যায় তাহলে যারা দেশে রাজনীতি করে তারাও তো কি ওই মানুষের মধ্যে পড়ে না, তাদের চোখ কি খুলে নাই? সুতরাং এখানে পার্টিকুলারাইজ করার কোনো সুযোগ নাই। জনগণের অ্যাজ এ হোল আমাদের দেখতে হবে, রাজনীতি করা মানুষ কি জনগণের মধ্যে পড়ে না?
আর এখনকার মানুষের মধ্যে, চোখ খোলা মানুষের মধ্যে কি রাজনীতি করা মানুষটা পড়ে না? নিশ্চয়ই পড়ে। তাহলে বিষয়টা হলে সব ক্ষেত্রেই হবে। এখন মজার ব্যাপার হলে দেখেন, কোটা বিরোধী আন্দোলন যারা করেছিলেন, যারা এক দফা স্বৈরাচার পতনের আন্দোলনে সামিল হয়ে কোটা বিরোধী থেকে বেরিয়ে এসে যারা স্বৈরাচার পতনের আন্দোলনে রাজনৈতিক দলের সঙ্গে সামিল হয়েছিলেন, একটা আন্দোলনে কামিয়াব হয়ে স্বৈরাচার চলে গেছে। ইতিমধ্যে কিন্তু তারা একটি রাজনৈতিক দল করে ফেলেছেন, আপনি দেখেছেন। তাহলে মেজর ইমরান যে কথাটা বললেন, আমি ওনার সঙ্গে দ্বিমত করছি না, কিন্তু ওনার কথাটাই আমি আমার মতো করে উপস্থাপন করছি যে তাদের দেখেন, আজকে যেই পুরনো রাজনীতি ঘূর্ণিধরা বলছেন, সুবিধাবাদী বলছেন, যাদের অপসংস্কৃতি আছে, যারা ইতিমধ্যে নানা রকম মনোনয়ন বাণিজ্য ইত্যাদি ইত্যাদি অভিযোগে আমরা সাধারণ মানুষটা বলে থাকে না, তাহলে ইতিমধ্যে দেখেন যে নতুন দলটা মাত্র কয়েকদিন আগে জন্ম হলো, তাদেরও কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। তাদের তো সমালোচনা, অর্থাৎ তাদের কত অবদান না, তাহলে সমালোচনা তাদেরও শুরু হয়ে গেছে। এখন এই যে সমালোচনা করা, যখন আমরা কাউকে সমালোচনা করি তখন আমার নিজেকে বাদ দিয়ে আর বাকি আর কাউকে রাখি না। এই সমালোচনা করাটা, আমাদের সমালোচনাটা কতটা বস্তুনিষ্ঠ, আমরা কতটা জেনে কতটা বলি, সেই জিনিসগুলো কিন্তু আমরা নিজেরা নিয়ন্ত্রণ করি না। তাইলে আপনি একটা জিনিস এখন একটু লক্ষ্য করেন, আমি যে কথাটা বলছিলাম যে ওনার মূল কথাটা ছিল যে যারা গত 15 বছর বা 17 বছরে আন্দোলন সংগ্রামে ছিল, ত্যাগ তিতিক্ষা ছিল, যাদের পরিবার যাদেরকে মানে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আসতে হয়েছে, সেই ত্যাগী মানুষগুলো কি রাজনীতিতে আসতে পারছে কিনা? দেখুন, আপনি একটা জিনিস দেখেন, আপনি রাজনৈতিক দল যারা নানা কর্মসূচিতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে, রাজপথে ছিলেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। যেমন আপনি একটা কথাই আমি বলে দেই, যেমন ইলিয়াস আলী, তাকে গুম করেছে, নিয়ে হত্যা করা হয়েছে, যেটা আমরা এখন বিশ্বাস করি। ইলিয়াস আলীর সহধর্মিণী, সে কিন্তু রাজনীতির ময়দানে রাজনীতি করে গেছেন। এখন এই মানুষটা এখন রাজনীতির বিবেচনায় একটা দল থেকে, অর্থাৎ ইলিয়াস আলী যে পদে যে জায়গা থেকে মনোনয়ন পেতেন, সেখানে ইলিয়াস আলীর ওয়াইফ নমিনেশন পাওয়ার জন্য একটা উপযুক্ত ব্যক্তি হয়ে গেছে, হয়তো সে পাবে। কিন্তু তারপরেও দল কেন কোন আসনে কাকে মনোনয়ন দিবে, এটা আমি আপনি যেভাবে বিশ্লেষণ করবো বা সাধারণ মানুষ দল সেভাবে বিশ্লেষণ করতেই হবে, নট দ্যাট। এখানে অনেক কিছু থাকবে, অনেকগুলো মিলিয়ে আমি আপনি একটা পছন্দ, সেটা কোনটা? আমি রাস্তায় হাফ প্যান্ট পরে হাঁটি, এইটা হয়তো আপনার চোখে খারাপ লাগছে। এই হাফ প্যান্ট পরা মানুষটার আর যে 5টা গুণ আছে, সেইটা হয়তো আপনি জানেন না, দেখেনও নাই। তাইলে আমার হাফ প্যান্ট পরাটা নিয়েই আপনার আমার সকল গুণাবলীকে আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করে আমার সমালোচনা করে আপনি এটাকে মেলান করে দিতে চাচ্ছেন। আপনার এই সমালোচনাই বা মানুষ কতটা গ্রহণ করছে, মানুষের মধ্যে কতটা আকৃষ্ট করতে পারছেন মানুষকে, সেই জিনিসগুলোও তো দেখতে হবে। একটা কথা বলতে চাচ্ছি, এই চরিত্রগুলো, ভালো ভালো কথাগুলো বলি আমরা, যে ভালো ভালো চরিত্রগুলো থাকলে তাদেরকে মনোনীত করলে ভালো হবে। আরে ভাই, ভালো চরিত্র আপনারা যারা বলেন না, আমি যদি এখন আপনাদের এই যে আমাদের দুইজন বক্তা আমার দুই পাশে, একজন এখানে এবং একজন অনলাইনে আছেন, আপনাদের কি যদি বলা হয় যে ভালো যোগ্যতাটা বাছাই কিভাবে করবেন ভাই, কোনো মেশিন আছে নাকি আপনাদের কাছে, একটু বাছাই করেন। এখন যে লোকটাকে আপনি খারাপ মনে করছেন, সেই লোকটাকে যারা বাছাই করবে বা আমরা যখন বাছাই করব, তখন আপনার মতো করে এই জিনিসটা তো দেখবো না, অথবা আপনি যেটা ভাবছেন সেই একটা পয়েন্টেই সব কিছু করে, তো সব কিছুকে মেলান করে দেওয়া হবে না। তাহলে বিষয়টা হলো এই যে এই দোষ ত্রুটি সব কিছু বলছেন, দল সবসময় সঠিক সিদ্ধান্তই নেয়, দল কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। এবং দল যদি ভুল সিদ্ধান্ত নেয়ও, সেটাকে সঠিক করার জন্য দলকে অনেক প্রচেষ্টা চালাতে, এবং দল দেখেছে যে তার গ্রহণ করা কোনো ভুল সিদ্ধান্ত সেটাকে সঠিকে রূপান্তর করার জন্য যা করতে হয়, দল সেটা করে গেছে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, আমি যেটা মনে করি, এখন নির্বাচন আসছে, আপনি দেখেন যে সামনে নির্বাচন, মনোনয়ন হবে, ইলেকশনে যাবে মানুষই। ইলেকশন শিডিউল ঘোষণা হলেই আপনি দেখবেন, ইলেকশন শুরু হওয়ার আগেই আপনি দেখবেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রাজনৈতিক দলকে, অর্থাৎ এখন সম্ভাবনা কি মনে করে দেশের সাধারণ মানুষ, যে আগামী নির্বাচন হলে বা এখন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা মানুষের মধ্যে একটা আলোচনা চলে আসে, মানুষ বিশ্বাস করে। এখন কোনো একটা দল তারা যদি মনে করে যে না, রাজনীতিতে বিএনপিকে যেতে দেওয়া হবে না বা যাওয়া উচিত হবে না, বিএনপিতে রাষ্ট্রীয় ক্ষমতা এখন আমরা যাওয়ার জন্য উপযুক্ত, এরকম যদি কোনো দল মনে করে, এবং সেই দল বা সেই দলের লোক, আপনি শুনবেন, আমি 5ই আগস্টের পরে 11ই আগস্ট প্রথম টেলিভিশনে আসছিলাম, আমার মনে আছে, আমি 11ই আগস্ট এসেই বলেছিলাম, না 11 না, বোধহয় 16ই আগস্ট আমি এসে বলেছিলাম যে ইতিমধ্যে
স্বৈরাচার যেমন বিএনপির চরিত্র হননের জন্য সকল মাধ্যম রাষ্ট্রযন্ত্র সহ সকলকে ব্যবহার করা হতো বা করত, এখনও দেখলাম যে এই যে বর্তমান যে সরকার আছে তাদের দুই একজন বিএনপিকে সেইভাবে তার বিএনপির ইমেজকে মেলাইন করার জন্য সমালোচনা শুরু করছে। আমি সেদিন বলেও গেছিলাম এইভাবে যে হয়তো অচিরে দেখবেন এটা আরও ব্যাপক হবে। এখন আপনি দেখেন সামাজিক মাধ্যমে আপনি যখন বের হবেন সবার ধারণা যে বিএনপি সম্পর্কে এই যে নেনারা বলছে দখলবাজি চান্দাবাজি বলছে না, অথচ আপনি দেখেন এই দখলবাজি চান্দাবাজি যে কথাগুলো বলছে এই জিনিসগুলো সম্পর্কে এখনও কিন্তু আইডেন্টিফাইড না, 10টা মামলাও হয় নাই, কিন্তু আমরা বলে যাচ্ছি সামাজিক মিডিয়ায় যে যখন কথা বলে যাচ্ছি সে কিন্তু আমরা বলেই যাচ্ছি এটা। তাইলে হলো কি এই যে মানুষগুলো যে কথাগুলো বলছে এখন এই চান্দাবাজ বলেন আর দখলবাজ বলেন যারা করছে তারা আইনের আওতায় চলে আসবে। এবং আপনি এটা খুব পরিষ্কার ভাষায় দেখবেন আপনি যে কখনো এখন কিন্তু কোনো বিশেষ করে বিএনপিকে আমি দেখছি কখনো একটু বিতর্কিত হতে পারে, বিএনপি তার বিবেচনায় নেয় যে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা বা আমরা যদি তাকে মনোনয়ন দেই তাহলে হয়তো বা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমতে পারে, নির্বাচনে দল যেটা মনে করছে বা যদি সে ব্যক্তিগতভাবে পপুলারিটি থাকার পরও মনে করে নির্বাচনে সে কামিয়াব হতে পারবে, দল হয়তো মনে করলো যে না এই লোক কামিয়াব হতে পারবে না, দল সেখানে সিদ্ধান্ত নেবে। এখানে ভুল শুদ্ধের কোনো সুযোগ নেই, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত এবং সেটাই সঠিক। পাবলিক পারসেপশন তো থাকে অনেক সময়। এখন পাবলিক থাকে অনেক, আমি আপনাকে দীর্ঘদিন থেকে আপনাকে দেখেছি, আমি আপনাকে একটা খোলামেলা একটা কথা বলি, বেগম খালেদা জিয়ার যতগুলো মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে আপনাকে গণমাধ্যমে সব সময় দেখেছি সোচ্চার হিসেবে দেখেছি। আজকে আপনাকে বিএনপির সেই পরিচয় আমি আপনাকে আবার বলি আপনাকে আমি খুব পরিষ্কার বলি, আমি ভালো গান গাই বলে যে আমি ভালো নাচতেও পারবো এটা কিন্তু ঠিক না। এই যে পারসেপশনগুলা এগুলা ভঙ্গুর, খোরা যুক্তিকে পক্ষে এনে কথা বলা হয়। একটা মানুষের একটা দুইটা যোগ্যতা থাকবেই, একটা মানুষের অবদান থাকবে, আপনি আপনার অবস্থান থেকে অবদান রাখতে পেরেছেন তার অর্থ এটা নয় যে সারা বাংলাদেশের সকল সুবিধা এখন আপনাকেই পেতে হবে। একটা রাজনৈতিক দল সে তার মনোনয়ন কাকে দিবে এই 300 মানুষকে মনোনয়ন দেওয়ার জন্য একটা দল, আপনি একটা রাজনৈতিক দলকে কী বলে, আমি আপনি ব্যক্তিগতভাবে সোসাইটি সম্পর্কে যদি আমাদের এত কনসার্ন হয়, আমরা ব্যক্তিগত উদ্যোগে যদি ভালো মন্দ জানার জন্য এত প্রচেষ্টা আমাদের মধ্যে চলমান থাকে, তাহলে একটি রাজনৈতিক দল যে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছে, 1.5 সাল আবার ক্ষমতা আছে, সেই রাজনৈতিক দল কি তার দল থেকে কারা সম্ভাব্য প্রার্থী হবে তাদেরকে মনোনয়ন দেওয়া, যাচাই করার, তাদের ভালো মন্দ, তাদের স্বভাব চরিত্র এগুলো বিচার বিশ্লেষণ করার মতো দলের মধ্যে কি একটা সেল আছে না? দল কি সেইভাবে করে রিসার্চ করেন? দল কি সেভাবে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রার্থীর চরিত্র বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করে না? এটা কিভাবে আপনারা মনে করেন? আমরা যখনই কথা বলতে যাই তখনই আমরা এটা খেয়াল করলাম, এক মিনিট, তখনই আমরা খেয়াল করি যে সব আমরা সাধারণ মানুষ ভাবি একটি রাজনৈতিক দল যারা নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায়, দেশ পরিচালনা করতে চায়, তারা কিছু ভাবে বলে আমরা মনে করি না। আমাদের এই মনে করাটা সঠিক না। সুতরাং মনে করতে হবে যা আমরা ভাবি যে রাজনৈতিক দল দীর্ঘদিন সংগ্রাম করেছে, সেই রাজনৈতিক দলের অতীত সরকার চালানোর যোগ্যতা আছে, সেই রাজনৈতিক দল আমাদের ব্যক্তিগত অবস্থানের চাইতে সামগ্রিকভাবে ওই দল অনেক বেশি চিন্তা বিচার বিশ্লেষণ করেই সে তার প্রার্থী মনোনয়ন বা তালিকা চূড়ান্ত করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সাধারণ মানুষ তার, এটা খুব স্বাভাবিক, বড় রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা থাকে, সাধারণ মানুষ তার অবস্থান থেকে সে কথাগুলো বলেও যাবে। কিন্তু মনে রাখতে হবে সমালোচনা করার আগে যে বিষয়ে আমরা সমালোচনা করছি সেটা সম্পর্কে আমার ধারণা কতটা পরিষ্কার এইটা না হওয়া পর্যন্ত আমি সমালোচনা করব, কে কি বললো তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি সমালোচনা করার আগে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে বিষয় সমালোচনা করছি আমার এটা কতটা বস্তুনিষ্ঠ হচ্ছে, আমি আমাকে কতটা নিয়ন্ত্রণ করে সমালোচনা করতে পারছি, অথবা আমার সমালোচনা কতটা সত্য অথবা তালুকদার। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, শুনে আসবো। তবে আপনি যেটি বলছিলেন রাজনৈতিক দলগুলো সবসময় কি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আব্দুল আল ঠাকুর কি বলবেন আপনি? যেমন আমরা ইতোপূর্বে তো দেখেছি এই যে আমাদের যদি স্মৃতিশক্তি প্রতারণা না করে, চট্টগ্রামে বিগত সরকারের একজন এমপি পিস্তল নিয়ে ওপেন দেখা গেল যে মিছিলে হাঁটছেন, উনি জনপ্রতিনিধি ছিলেন এবং ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি বলছেন যে লাইসেন্স করেছি পিস্তলের, সেটি তো সিন্ধুকে রাখবার জন্য নয়। তো এইরকম জনপ্রতিনিধিও তো আমরা দেখেছি, এরকম আরও উদাহরণ হয়তো আছে। আমরা যে কথাগুলো ভাই বলেছেন, তিনি আইনবিদ এবং আইনের অনেকগুলো ব্যাখ্যা এবং বিষয় উপস্থাপন করেছেন। ইমরান সাহেব, আমি আমার মতো করে যেভাবে ভাবি, প্রথম কথা হচ্ছে যে সময়ের দাবি হচ্ছে পরিস্থিতির মূল্যায়ন করা। এই মূল্যায়নটা এই কারণে করা দরকার যে ভবিষ্যতে আমরা আরও একটি বিপর্যয়ের মুখোমুখি না হই।
আপনি যদি মূল্যায়ন করতে যান তাহলে আপনি দেখবেন আমরা যদি 1/11 কে হালাল করার জন্য 2008-এর নির্বাচনটাতে অংশগ্রহণ না করতাম আমাদের রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু গত 15.5 বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখতে হতো না। কারণ 1/11 ছিল সংবিধান পরিপন্থী একটা ব্যবস্থা। তারা নিজেদের পিঠ বাঁচাবার জন্য, গা বাঁচাবার জন্য তাদের নীলনকশা অনুযায়ী যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে গেল, এই ব্যক্তিগুলো দিস ওয়ে আর দ্যাট ওয়ে দে আর দ্য পলিটিক্যাল ফিগার। তারা কোনো সমাজের অন্য কোনো শ্রেণী থেকে আসা, না সামরিক বাহিনী থেকে আসা, না সাংবাদিক থেকে আসা, না আইনবিদদের থেকে আসে না। তারা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক নামে এবং ব্যানারে এই জ্ঞানত এই অপরাধটি তারা করেছেন যে 1/11-এর হোতাদের তারা আইনের আওতায় আনেননি। এমনকি পার্লামেন্টও এ নিয়ে তারা কোনো কথা বলেননি। যদি 1/11-এর বিচার হতো তাহলে গত 15.5 বছর জাতি জগদ্দল পাথরের মধ্যে থাকতো না। প্রশ্ন উঠেছে যে রাজনীতিবিদদের একটা কথাই বলেছেন, তার কথা সূত্র ধরে আমি বলছি, আমরা কিভাবে একজন বিচারপতিকে নিয়োগ দেই, আমরা কিভাবে একজন শিক্ষককে নিয়োগ দেই, আমরা কিভাবে একজন আমলাকে নিয়োগ দেই, তার ক্রাইটেরিয়া আছে। আমার রাজনীতিটা কিভাবে, একজন রাজনীতিবিদকে কিভাবে যোগ্য বলে নির্বাচিত করি, মানে মনোনয়ন দিই। এই যে মনোনয়নটা দেই, এটা কিভাবে দেই, অনেকগুলো কথা বলেছেন এবং আমরাও এই কথাগুলো জানি যে আমরা এক্ষেত্রে সততার ব্যারোমিটারটা কি। আমাকে ভাই বলে, আমাকে বাবা বলে, আমাকে স্বর্ণের প্রতীক উপহার দেয়, আমার ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে, আমি তাকে ভালো চিনি, অথবা আমার দুর্দিনে সে আমার বাজার করে দিয়েছে, অথবা আমার পায়ের দামের জুতাটা কোনো কোম্পানি থেকে উপহার দেওয়া হয়েছে, এটা যদি যোগ্যতার একটা মাধ্যম হয় তাহলে রাজনীতির প্রতিফলন আর এক রকম হবে। কথা হচ্ছে, হ্যাঁ, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেন, কারণ তারাই দেশের মাথা, তারাই জনগণের পক্ষ হয়ে কাজ করেন। সুতরাং ভুলটা করলেও তারাই করেন। বাংলাদেশে যদি গত 56 বছরের বিপর্যয়ের জন্য যদি আমরা কাউকে দায়ী করি তাহলে আমরা রাজনীতিবিদকে দায়ী করি। সফলতার জন্য যদি আমরা কাউকে প্রশংসা দেই তাহলে আমরা তাদেরকেই দিই। তাহলে সফলতার মাত্রাটা কি? সফলতার মাত্রাটা হচ্ছে আমরা আজকে যখন একটি নির্বাচনকে সামনে নিয়ে কথা বলছি তখন আমরা নিশ্চিত করে বুকে হাত দিয়ে এই কথা বলতে পারছি না যে আমাদের রাজনীতিবিদরা কার্যতই সঠিক সিদ্ধান্তই নেবেন জনগণের পক্ষে। এটাই ঠিক, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা ঠিক। ভাই যেটা বলেছেন তারাই চূড়ান্ত। কারণ যেটা বলা হয় বস ইজ নেভার রং, বাট সেটা অর্থ এই নয় ব্রিটেনের রাজা কোনো ভুল করেন না তার মানে তিনি কোনো কাজই করেন না। যিনি কাজ করেন না তার তো ভুল করার কোনো এখতিয়ার নাই। কাজ করতেই প্রমাণ করতে হবে সঠিক কাজ। কাজের ভুল বেঠিক সেগুলো নিয়ে আলোচনা করব না। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের যে সময়, এই সময়টা হচ্ছে পুনর্মূল্যায়নের, এবং সেই মূল্যায়নটা কি জনগণের প্রত্যাশা, প্রাপ্তি এবং ভবিষ্যতের জন্য। আজকে একটা কথা উঠেছে, আপনার সিকিমের পার্লামেন্ট থেকেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে সিকিমের স্বাধীনতা ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে, শেষ করতে হবে। তারাও এমপি ছিল, সিকিমের ওই লোকগুলাও এমপি ছিল যারা সিকিমের স্বাধীনতা ভারতের কাছে হস্তান্তর করছে। আজকে আমাদেরও কিন্তু গত 15 বছরে প্রায় কাছাকাছি চলে গেছিলাম যে দেশটা ভারতের কাছে যায় ভাব, সেখান থেকে আমরা ঠেকাইছি। তাহলে এমপি মনোনয়নের প্রশ্নটা যখন আসছে তখন কিন্তু খুব বড় আকারে না হলেও আপনাকে এইটা ভাবনার একটা গভীর জায়গায় যেতে হবে। দেশ রক্ষা, গণতন্ত্র রক্ষা, মৌলিক মানবাধিকার রক্ষা এবং মূল্যবোধের রক্ষা, এই বিষয়গুলো সম্পর্কে যাদের অঙ্গীকারে নিশ্চিত নাই তাদের কিন্তু মনোনয়ন দিলে বিপর্যয়কেই আমরা আহ্বান করবো। অসংখ্য ধন্যবাদ। তার দায় রাজনৈতিক নেতাকেই নিতে হবে। মেজর ইমরানকে 1 মিনিট দেব। মেজর ইমরান, 1 মিনিট যদি কিছু যুক্ত করেন। জি ভাই, আমি একটু খালি এটুকুই বলবো, যারা আগামী ইলেকশনের প্রার্থী হিসাবে দলের কাছে মনোনয়ন চাবে বা চাচ্ছে, তাদের ব্যক্তি চরিত্রটা এবং দলে তাদের ভূমিকা এবং অন্যান্য ক্যান্ডিডেটের সাথে যেটা কম্পারেটিভ স্টাডি, হু ইজ দি বেটার, হু ইজ মানে মেবি এটা যদি একটু স্টাডি করে, এটা কম্পেয়ার করে, এটা তেমন কিছু না মানে জানা। কারণ আমরা খুব দ্রুত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে দেখেছি।
দেখেন, আপনি জানেন ইউটিউবার ইলিয়াস হোসেন, শেষ করতে হবে, ওই উদাহরণে আমরা যেতে পারবো না। এই জন্যই আমি বললাম ভাই যে কখনোই আমরা যেন এইটা চিন্তা না করি যে আমি দল থেকে শীর্ষ নেতা দিয়ে সিলেকশন করবে, ঠিক নো, পাবলিক পারসেপশন দেখতে হবে, জনপ্রিয়তা দেখতে হবে, সততা দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাসী, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা। ধন্যবাদ ভাই। জি, দেখুন, এই 1/11-এর পর থেকেই আমি দেখছি রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মধ্যে একটা অরাজনৈতিক প্রবণতা চলে আসে। তাদের একটা হেট্রেট হলো এই যে রাজনীতি করা মানুষরা কিছুই জানেন না, যারা রাজনীতি করে না তারা সব জানে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।